আইনি আমাদের পরামর্শদাতারা বলেছেন এটা সুপ্রিম কোর্টের এরকম কোনো গাইডলাইন নেই, এরকম করলে এটা কন্টেম্প্ট অফ কোর্ট হতে পারে। আমি এখনো সদিচ্ছার উপর ভরসা রাখবো এবং এসএসসি ওদের হয়েই যে কাজ করছে সেটা বুঝতে বলবো এবং নিশ্চয়ই ওরা আমাদের আবেদনে সাড়া দেবেন, আমি এটাই বলবো। আইনি পরামর্শ তো আমাদের অসুবিধা ছিল না, তো আমি তা বলেছি আমরা তো ইতিবাচক ছিলাম। আমাদের সর্বোচ্চ স্তরে আইনজীবীরা বলছেন এটা কন্টেম্প্ট অফ কোর্ট হতে পারে, তার সম্ভাবনা থাকছে। আমি তো মানে আমাদের করা মধ্যশিক্ষা পর্ষদের দপ্তরের ক্লারিফিকেশনের ভিত্তিতে যে প্যানেল সম্পূর্ণ বাতিল হয়ে গেছিল, আমাদের সদিচ্ছা না থাকলে আমরা কি ক্লারিফিকেশন করতাম? আমরা কি 31শে ডিসেম্বর অব্দি যে ব্রিদিং স্পেসটা পাওয়া গেল সেটা যদি আমাদের আবেদনের ভিত্তিতেই তো হয়েছে, তাহলে আমাদের সদিচ্ছা না থাকলে কি সেটা হতো? আমাদের সদিচ্ছা না থাকলে কি কাউকে এখন অব্দি কাউকে টার্মিনেশন লেটার দেওয়া হয়েছে? হয়নি। তাহলে সদিচ্ছা একমাত্র আমাদেরই আছে, পাশে দাঁড়ানোর মনোভাব একমাত্র আমাদেরই আছে, মানবিকতার যে কথা বলা হচ্ছে সেটা একমাত্র আমরাই দেখিয়েছি। মাননীয় মুখ্যমন্ত্রী সম্পূর্ণভাবে চাকরিহারাদের পাশে রয়েছে এবং তার নির্দেশে চাকরিহারাদের স্বার্থে রাজ্য সরকারের আমাদের বিদ্যালয় শিক্ষা দপ্তর সর্বক্ষণ কাজ করে চলেছে। আজকেও মুখ্যমন্ত্রী তার সভা থেকে বলেছেন যে চাকরি আমরা দিয়েছি, কারা চাকরি খেয়েছে আপনারা জানেন। আমি যেটা এখানে প্রথম দিন বলেছিলাম যে আমরা না হয় এই কেসটায় সুপ্রিম কোর্টে হেরেছি, কিন্তু জিতলো কারা? এই প্রশ্নের উত্তর আপনারা যদি দিতে পারেন ভালো হয়। যে কেসটা তো হারলাম সুপ্রিম কোর্টে, তাহলে জিতলো কারা সেটা জানেন সবাই, কারা জিতেছে, আমি আর সেটা বলছি না। এই যে আমরা কাজ করে যাচ্ছি এটা মাথায় রাখতে হবে, একই সঙ্গে আমরা কিন্তু পুরো প্রক্রিয়াটা মহামান্য ন্যায়ালয় অর্থাৎ সুপ্রিম কোর্টে পুরো বিষয়টা এখনো বিচারাধীন আছে। আমরা এটাও জানিয়েছি আপনাদের মাধ্যমে যে দ্রুত আমরা রিভিউ পিটিশনে আমরা যাচ্ছি, অর্থাৎ আইনি প্রক্রিয়া এখনো চালু তথা লাগু আছে এবং আমরা সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতিরা যে নির্দেশ দিয়েছেন তা আমরা অক্ষরে অক্ষরে পালন করতে আমরা বিশেষভাবে দায়বদ্ধ। এটাও আমাদের মনে রাখতে হবে যে ওই রায় বেরোনোর পরে আমাদের সরকার, আমাদের বোর্ড, মাধ্যমিক শিক্ষা পর্ষদ এখানে আছেন তার সভাপতি, তাদের সে সাম্প্রতিক আবেদন, তাতে মহামান্য সুপ্রিম কোর্ট আমাদের সরকার, মুখ্যমন্ত্রীর কথায় আমাদের দপ্তর, আমাদের বোর্ড আবেদন করেছিলেন এবং তার জন্য ইতিমধ্যে সুপ্রিম কোর্ট 31শে ডিসেম্বর 2025 পর্যন্ত উপযুক্ত শিক্ষকদের কাজ চালিয়ে যাওয়ার জন্য ইতিমধ্যেই বলেছেন। রিভিউ পিটিশনও আমরা করছি, সেটাও আমরা জানিয়েছি। তাই যেটা এমন কোনো কিছু করা উচিত নয় যেটা আপনাদের রিভিউ পিটিশনকে দুর্বল করে। মহামান্য সুপ্রিম কোর্টের যে নির্দেশ তা লঙ্ঘিত হয় এবং সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছেন সেই অনুযায়ী কন্টেম্প্ট অফ কোর্ট যাতে আপনাদের না হতে হয় বা আমাদের না হতে হয় তা আপনাদের বজায় রাখতে মনে রাখতে অনুরোধ করছি। এটাও বলছি যে তারা সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছেন 31শে ডিসেম্বর পর্যন্ত, আমি আপনাদের সেই উপযুক্ত শিক্ষকদের বলছি তাদের স্কুলে যোগদান করতে আমি অনুরোধ করছি। বেতনের কথা মুখ্যমন্ত্রী আজকে বলেছেন, আমাদের দপ্তর এই নিয়ে কাজ করে যাচ্ছে এবং আমি আবার বলছি যে নিশ্চিত করার দায়িত্ব আমরা নিচ্ছি। এমন কালকেও আমাদের ডিভিশন বেঞ্চে এসএসসির মামলা রয়েছে, তাহলে এমন কাজ এবং আপনাদের জন্যই এসএসসি লড়ছে, তাহলে এসএসসি যাতে কাজ করতে পারে মধ্যশিক্ষা পর্ষদকেও ঘেরাও করে রাখা হয়েছে। মধ্যশিক্ষা পর্ষদ যারা আবেদন করেছিল এবং একমাত্র সরকারই আপনাদের পাশে আছে, এটাও আপনারা খুব ভালো করে জানেন। তারপরেও আপনারা যাতে কাজ করেন এবং আমাদের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করেন এবং এমন কোনো আমরা প্রথম দিনেই বলেছিলাম
যে আমরা যা কাজ করব তা আমরা লিগ্যাল কনসালটেশন নিয়ে করব, আইনি পরামর্শ নিয়ে করব। তো আমরা প্রত্যেকটা ধাপ আইনি পরামর্শ অনুযায়ী এগোচ্ছি। আমাদের কাজ আমাদের করতে দিন, আপনারা কি আপনাদের কাজ করুন। এই পরিস্থিতি তৈরি হলো কেন? একটা বৈঠক ডাকা হলো, সেই বৈঠকে একটা সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল, লিস্ট পাবলিশ না করার কথা দেখুন, ছিল। বৈঠকটা যেটা কি এমন হলো বৈঠকে যে আন্দোলন শুরু হয়ে গেল? বৈঠকটা আমি বলি, বৈঠকটা ওরা চেয়েছিলেন এবং ওদের বৈঠকের শুরুতেই কথা হয়েছিল যে আমরা লিগ্যাল কনসালটেশন ছাড়া আমরা বিন্দুমাত্র এগোবো না। তো ওরা একটা কতগুলো দাবি দিয়েছিলেন, তার মধ্যে বেশ কিছু দাবি লিগালি বলেছে করা যাবে, আবার কিছু দাবি বলেছেন এটা করা যাবে না, এটা সুপ্রিম কোর্ট এটা করতে বলেননি আমাদের কোনো তালিকা প্রকাশ করা, এটা সুপ্রিম কোর্টের কোনো ডিরেকশনে নেই। তো এটা আমাদের যারা আইনি পরামর্শদাতা এবং সর্বোচ্চ স্তরের আইনি পরামর্শদাতা যাদের কথা ওরা বিশেষভাবে দাবি করেছেন যে সেই ধরনের আইনজীবীরা যেন আমাদের পক্ষে দাঁড়ান রিভিউ পিটিশনে, এটা তাদেরই কথা। তো সেটা একটা পার্ট আমরা করতে পারিনি, কিন্তু এমন নয় যে করতে পারিনি মানে যে আমরা সেটা লিগ্যাল কনসালটেশন নিইনি। এবং আমরা ওই বৈঠকেই বলেছিলাম যে আইনি পরামর্শ পেলে তবেই করতে পারবো, আমরা পাইনি তাই করিনি। এই বলছি যোগ্যের তালিকা প্রকাশ করতে পারলেন না কেন? আর যদি আইনি পরামর্শ অনুযায়ী না পারে তাহলে তারা কারা বেতন পাবে, কারা স্কুলে যাবে, এগুলো নির্ধারণ হবে কি করে? সবকিছু তো এর পুরো তালিকাতে আমরা কি বলেছি, প্রথম কথা হচ্ছে যে যোগ্য আমাদের এই 17 তারিখে যে মধ্যশিক্ষা পর্ষদের যে তালিকা দেওয়া হয়েছে, যোগ্য অযোগ্য এটা আপনারা বলছেন আমরা নির্ধারণ করতে পারিনি। আপনারা যদি 17 তারিখের কেসটা দেখেন, যেখানে আমরা ক্লারিফিকেশন চাই, সেখানে খুব পরিষ্কার করে 17,206 জন তারা যোগ্য, এটা মধ্যশিক্ষা পর্ষদ এফিডেভিট দিয়ে জানিয়েছে। যোগ্য নয়, মানে টোটাল টিচার যাদের চাকরি যাচ্ছে হ্যাঁ, এর মধ্যে পুরো ভাগটা মানে 17,206 জন 206 যে হ্যাঁ, সংখ্যাটা হ্যাঁ। দেওয়া আছে। বাকিদের মধ্যে হ্যাঁ, সেটা দেওয়া আছে, অর্থাৎ আমাদের ভাগ আছে এবং আমরা সেটা সেই অনুযায়ী আমরা কাজ করছি। হ্যাঁ, সেই কাজ আমাদের করতে দিন। তো এটা এমন কোনো কাজ করবেন না যা আপনাদেরই রিভিউ পিটিশনে আপনাদের বিপক্ষে চলে যায়, এখন আর পোস্ট বা এমন কোনো কাজ করতে বাধ্য করবেন না। এই তালিকাটা প্রকাশ করা গেল না কেন? আইনি পরামর্শ পাইনি, আমি যে বললাম আপনাদের। মানে এটা কি করলে কোনো রিভিউ পিটিশনে অসুবিধা হয়ে যাবে? 17,602 জনের নাম না, এটা তো আমি বলেছি, ওরা অনেকগুলো দাবির মধ্যে এটা একটা দাবি ছিল। আমরা ইতিমধ্যেই আমাদের যে ক্লারিফিকেশন সেটা অনুযায়ী যোগ্য শিক্ষকদের ওরা বলেছেন কাজ চালিয়ে যেতে। তাহলে আমাদের যে স্কুল দপ্তরের যে সিস্টেম, সেই সিস্টেম অনুযায়ী এটা করা হচ্ছে। এখানে অনিশ্চয়তা কোথায় সেটাই তো আমি